আমাদের জীবনে এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া কি এতই সহজ যে কোনোদিন সামান্য একটা পাপও করেনি? স্বয়ং তারানাথ তান্ত্রিক নিজেও কি গোটা জীবনে সামান্য পাপ থেকে মুক্ত হয়েছিলেন? যদি তাই হয়, তাহলে তারানাথের স্পর্শে রূপমতের জলে জেগে উঠল না কেন সেই মহামৎস্য? কেন তারানাথ দেখতে পেলেন না নদীর জলের ধারে নেমে আসা পরিতের দল? আসলে কার মনে সামান্য পাপ জমেছিল, তারানাথ নাকি ভুবন মাঝির? সেই মহামৎস্যকে দেখার সৌভাগ্যই বা হয়েছিল কার? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পূর্ণিমার রাত। গল্পের সূত্রধার, গল্পপাঠ ও বিশেষ একটি চরিত্রে শুভ। তারানাথের চরিত্রে আকাশ, অন্যান্য চরিত্রে সৌরভ, পার্থ ও অভিজিৎ। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পূর্ণিমার রাত। তারানাথ কথা বলতে বলতে থেমে গেল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে সামনের আকাশের দিকে তাকিয়ে বলল, বুঝলে কিশোরী, তোমাদের এই যে মনের মধ্যে এমন সব ভয়ঙ্কর জায়গা থাকে যার মধ্যে আলো কখনোই প্রবেশ করতে পারে না, আর সেই জায়গাতেই তোমাদের এই সব অলৌকিক অদ্ভুত ভাবনার জন্ম। ছোট থেকেই তোমাদের মনে এই সব ভাবনা বড়রা তৈরি করে দেয়। একবার ভেবে দেখো, ছোটবেলায় যখন তোমরা বায়না করো কিংবা খেতে চাও না, তখন কি হয়? তোমাদের বাবা মা তোমাদের ভূত পেতনির গল্প শুনিয়ে ভয় দেখায়। সেই গল্পই তোমাদের মনের কোণে থেকে যায়, আর তাই বড় হবার পরেও তোমরা সেই অন্ধকার কোণ থেকে বের হতে পারো না। তারানাথের কথা শুনে আমরা দুজনেই অবাক হয়ে কিছুক্ষণ বসে রইলাম। যে তারানাথ সবসময় তন্ত্র মন্ত্র কিংবা অদ্ভুত ঘটনার কথা বলে আমাদের তাক লাগিয়ে দিয়েছে, সেই তারানাথের মুখে আজ এমন সব বাস্তব কথা শুনে আমরা যার পর নাই অবাক হলাম। আমি কিছু বলার আগেই কিশোরী বলল, ঠাকুর মশাই, এই যে আপনি বললেন আমাদের মনে একটা অন্ধকার জায়গা থাকে, তাহলে তো সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, তাই নয় কি? সবার কাছেই হয়, তবে মানুষ হিসেবে কম বেশি হতে পারে। আমি আমার জীবনে এমন অনেক মানুষ দেখেছি যারা সামান্য ছোট ছোট ব্যাপারেও অনেক ভয় পেত। আবার এমন মানুষও দেখেছি যারা প্রবল বিপদের মাঝখানে দাঁড়িয়েও খুব শান্তভাবে নিজেদের বুদ্ধি কাজে লাগাতে পারত। তাহলে ঠাকুর মশাই, আজ এমন একটা গল্প বলুন যাতে এমন কারোর মনের অন্ধকার জায়গার কথা রয়েছে। এরকম অনেক অভিজ্ঞতাই আমার জীবনে রয়েছে, যেগুলো মানুষের মনের অন্ধকারের ভয় অথবা তাদের মনের বিশ্বাস থেকে তৈরি। কিন্তু সেসব কথা অন্যদিন বলবো। আজ তোমাদের ভুবন জেলের কথা বলি। আজ থেকে বহু বছর আগে তার সাথে আমি আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। তোমাদের যে সমস্ত কথা এতদিন বলেছি তার সেই অভিজ্ঞতা একটু অন্য রকমের। আপনার কাছে তো আমরা অনেক ধরনের গল্পই শুনেছি, যতবার শুনেছি ততবারই মনে হয়েছে এক অদ্ভুত কথা। তারপরেও আবার কিছু আছে নাকি অন্য? আমাদের গোটা জীবনটাই যে অদ্ভুত অভিজ্ঞতার ভাণ্ডার হে। এতে এমন কিছু যা হওয়া সম্ভব, সম্ভব অসম্ভব সমস্ত কিছুই হতে পারে। নাই তো আমাদের জীবনে একটু অন্যরকম অভিজ্ঞতা না থাকলে সে জীবন বৃথা। বসো বসো তোমরা, আমি একটু ঘরের ভেতর থেকে আসছি। তারানাথ উঠে ঘরের ভেতর চলে যেতেই আমরা একবার এর ওর মুখের দিকে তাকিয়ে পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেট বার করে ধরালাম। তারানাথ মাঝে মাঝে আমাদের সময় দেয় সিগারেট খেয়ে নেওয়ার, তাই আমরাও সময় নষ্ট না করে সিগারেট খাওয়ায় মন দিলাম।
আমাদের মনের মধ্যে চলতে লাগলো, আজ আবার কোন অদ্ভুত অলৌকিক গল্প আমরা শুনতে পাব। আজ সকালে যখন তারানাথের বাড়িতে আসার জন্য আমরা বেরিয়েছিলাম, তখন আকাশ কিন্তু বেশ পরিষ্কার ছিল। কিন্তু কিশোরীর জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন সে এলো না, তখন আমি এক প্রকার আজ তারানাথের বাড়িতে যাওয়ার কথা ছেড়েই দিয়েছিলাম। ঠিক এমন সময় কিশোরী এসে দরজার কড়া নাড়তেই আমি দরজা খুলে ঘরের মধ্যে কিশোরীকে বসতে বললাম। আজ বড্ড দেরি হয়ে গেল। আসলে আজ একটু মাসির বাড়ি গিয়েছিলাম। মাসে একটু স্বাদ হলো ইলিশ মাছ খাবো। ওসব কিনে বাজার করে ফিরতে ফিরতেই দেরি হয়ে গেল। তা তোমার মাসির শরীর এখন কেমন আছে? আগের থেকে ভালো, তবে বয়স হচ্ছে তো তাই। একদিন তোমার সাথে গিয়ে তোমার মাসিকে দেখে আসবো, বুঝলে? এত শুনেছি তার কথা, একবারও দেখা হয়নি। পরের সপ্তাহে না হয় যাওয়া যাবে। এখন চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি তারানাথের বাড়ির উদ্দেশ্যে। পথে নেমে কিশোরী পাসিং শোয়ের প্যাকেট কিনল। তারপর তেলে ভাজার দোকান থেকে কিছু তেলে ভাজা আর না খেয়ে সন্দেশ নিয়ে আমরা গিয়ে পৌঁছলাম তারানাথের বাড়িতে। বাইরের আকাশ পরিষ্কার থাকলে তারানাথ মাঝে মাঝেই তার ঘরের সামনে কাকেদের চাল ভাজা খাওয়ায়। একবার তারানাথ আমাদের 3টে কাকের গল্প শুনিয়েছিল। তারানাথের খুব এক দুঃসময় 3টি কাক তার বাড়ির সামনে মুখ করে সিঁদুর লাগা টাকা এনে ফেলেছিল। তারপর থেকেই হয়তো তারানাথের মনে হয় এই কাকেদের সাথে মধুসুন্দরী দেবীর কোনো একটা অলৌকিক সম্পর্ক আছে। তাই সময় পেলেই সে বাড়ির সামনে চাল বিছিয়ে কাকেদের চাল খাওয়া উপভোগ করে। আমরা ঘরের ভেতর ঢোকার আগেই বাইরে দেওয়ালের উপর তারানাথের নাম লেখা সেই বোর্ডটাকে আজও একবার হেলে থাকতে দেখলাম। তারানাথকে এই ব্যাপারটা বলতে হবে। সত্যিই যে তার আজকাল আর পসার জমে না। যেটা মুখের দলের সামনে ঘোড়ার গাড়ির লাইন পড়ে যেত, সে তার বাড়ির সামনেটা এখন খাঁ খাঁ করে। আমরা যতবার তার কাছে এসেছি তার মধ্যে মাত্র কয়েকবারই তার সামনে খদ্দের বসে থাকতে দেখেছি। বলা যায় বেশিরভাগ সময়ে তাকে ফাঁকা বসে থাকতে আমাদের দেখতে হয়েছে। অথচ এ কথা তারানাথ আমাদের কখনোই বলবে না যে তার অর্থ কষ্ট চলছে। আমরাও এ ব্যাপারটা জানি বলে তাকে কখনোই এই নিয়ে আর ঘাটাতে সাহস করি না। আজ কিন্তু সে আমাদের দেখার আগেই আমরা তাকে দেখলাম। বাড়িতে ঢুকতে ঢুকতে কিশোরী বলে উঠল, আকাশে মেঘ না থাকলে বোধহয় আমাদের থেকে এই কাকেদের দল বেশি খুশি হয়, তাই না ঠাকুরমশাই? এ কথায় তারানাথ আমাদের দিকে তাকালো। তারপর সামান্য হেসে বলল, ওরা অবলা প্রাণী, দুমুঠো খেতে পেলে ঠিক এসে জুটবে। আজ দেখলাম আকাশ পরিষ্কার, তাই ভাবলাম ঘর থেকে 2টো শাল ওদের খেতে দিই, তাই দিলাম। তা বেশ ভালোই করেছেন। আপনার এই কাকদের চাল খাওয়ানো দেখতে দেখতে সেই গল্পটার কথা মনে পড়ে গেল, বুঝলেন? সেই মনে আছে আপনি একদিন 3টে কাকের গল্প শুনিয়েছিলেন, যারা আপনাকে সিঁদুর মাখানো টাকা এনে দিয়েছিল? সে গল্প তোমাদের এখনো মনে আছে? আমি তো ভাবলাম তোমরা আমার গল্প যেমন অবিশ্বাস করো তেমনই ভুলে যাও, কিন্তু সে গল্প মনে রেখে দিয়েছো, এই আমার পরম পাওয়া। তোমরা এই যে আমার কাছে গল্প শুনতে আসো, এমন তো আর কেউ আসে না। আর সত্যি বলতে আমার কাছে এখন আসেই বা কজন? চারির বিয়ে হয়ে যাওয়ার পর আমায় তো একাই থাকতে হয়। তোমরা মাঝে মাঝে আসো বলেই তো দেখেছো আবার কি সব বলতে শুরু করেছি। হ্যাঁ, তোমরা গিয়ে বসো, আমি চাল ভাজাগুলো খাইয়ে দিয়ে এক্ষুনি আসছি। আমরা দাওয়াই তক্তাপোষের উপর বসছি। তারানাথ অল্প অল্প করে চাল ভাজা উঠোনে ছড়িয়ে দিচ্ছে, আর কাকগুলো উড়ে উড়ে এসে সেগুলো খাচ্ছে। ফোনটা উঠান জুড়ে যেন কাকে যে রাজত্ব। একটা কাকা শব্দে গোটা বাড়িটা মুখরিত হয়ে উঠেছে। কিছুক্ষণ বসে থাকার পর তারানাথ আমাদের পাশে এসে বসল। তারপর বলল, তারপর বলো হে কিশোরী, তোমার মাসিকে কেমন ইলিশ মাছ ভাজা খাওয়ালে? হ্যাঁ, এ কথায় কিশোরী আর আমি দুজনেই একটু চমকে উঠলাম। তারপর বললাম,
ঠাকুরমশাই, আপনি কি করে জানলেন যে কিশোরী তার মাসির বাড়িতে গিয়ে মাসিকে ইলিশ মাছ খাইয়েছে? আপনি তো একথা জানেন না। হ্যাঁ, সব কথা কি তোমরা বলার পর তবে আমি জানবো? তাহলে আর এই এত বছর ধরে সাধনা করে লাভ কি হলো? হ্যাঁ, বলতে পারো আজকাল আর আগের মতো কোনো ক্ষমতা ধরে রাখতে পারি, সবই গেছে, কিন্তু এরকম একটু আজ তো রই গেছে হে। আমি আসার সময় ওকে ইলিশ মাছের কথা বলছিলাম ঠাকুরমশাই, তা সত্যি। তবে ইলিশ মাছ ভাজা যে মাসি খেতে চেয়েছে তা কিন্তু বলিনি। এ অতি নিম্ন স্তরের ক্ষমতা, বুঝলে? একটু চেষ্টা করলেই সাধনার পথে এরকম কিছু ক্ষমতা অর্জন করা যায়। যদি এ মানুষের মনের ভাব কিংবা তার মনের কোণে লুকিয়ে থাকা অনেক গুপ্ত ব্যাপার অনুভব করা যায়, সে তোমাদের বোঝাতে পারবো না। তন্ত্রে অদীক্ষিত মানুষদের এসব বোঝানো সম্ভব নয়। আপনি মাঝে মাঝে আমাদের এমন সব বিভ্রান্তির মধ্যে ফেলেন যে আমরা অবাক হয়ে যাই। তারপর বুঝতে পারি আপনার জন্য সমস্ত কিছুই সম্ভব। যার উপর স্বয়ং মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে তার কাছে এইসব সামান্য ব্যাপার। নেহাত মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ছিল, তাই এখনো এই বুড়ো বয়সেও হাড়ে বেঁচে থাকবার শক্তি রয়েছে। নইলে কবে যে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতাম কে জানে। সেটি হচ্ছে না। আপনি চলে গেলে আমরা গল্প শুনবো কার কাছে? দেখেছো, তার মানে তোমাদের কাছে আমার কোনো মূল্যই নেই, শুধু গল্পের জন্যই আমার কাছে আসো। কিশোরী কথায় কথায় কথাটা বলে ফেলেছিল, কিন্তু এবার বুঝতে পারল কথাটা মজা করে বলতে গিয়ে সে তারানাথ আজকে সামান্য দুঃখ দিয়ে ফেলেছে। এমনিতে কিশোরী সব ব্যাপার নিয়ে তারানাথের সাথে ঝগড়া করলেও আজকে কিন্তু সে আমার থেকেও বেশি শ্রদ্ধা এবং সম্মান করে। সেই প্রথম দিনের গল্প যে পাঠক জানে, তারা জানে তারানাথের কাছে কিন্তু আমাকে কিশোরী নিজেই নিয়ে এসেছিল। তারপর থেকেই তারানাথ আর তারানাথের গল্প আমাদের কাছে যেন নেশার মতন হয়ে গেছে। আমি ব্যাপারটা হালকা করার জন্য বললাম, তোমাদের সাথে এ নিয়ে তর্ক করতে ভালো লাগে না। সত্যি তো, তোমরা না এলে আমার কাছে আর কে আসে বলো তো? তা সে গল্প শোনার লোভেই হোক বা আমায় দেখার জন্যই হোক, আসো তো। আর কতক্ষণের জন্যই বা আসো বলো তো? তারানাথের শেষের কথাটার মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। আমি চুপ করে রইলাম। আমার দেখা দেখি বোধহয় কিশোরীও চুপ করে রইল। তারানাথ নিজের মতো কিছুক্ষণ বাইরে তাকিয়ে থেকে বলল, আসল কথা কি বুঝলে? এই বুড়োর ওপর তোমাদের মায়া পড়ে গেছে, তাই গল্প শোনার জন্য হোক বা অন্য কারণে হোক তোমাদের এখানে আসা চাই। আমারও সত্যি বলতে তোমরা না হলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে রবিবারের দিনটা। কিশোরীর অভিমান হয়েছে। কিশোরীর মতো মানুষদের অভিমান আমি খুব একটা দেখিনি, তাই আমার বেশ হাসিই পেল। আমি হাসতে হাসতে বললাম, দিলেন তো কিশোরীর মনটা খারাপ করে? এবার একখানা সুন্দর গল্প বলে ওর মনটা ভালো করে দিন তো দেখি। আমার কথার ভাষা কিংবা বলার ভঙ্গি হয়তো এমন ছিল যে কিশোরী আর তারানাথ দুজনেই হো হো করে হেসে উঠল। তাদের হাসিতে আমিও যোগ দিলাম। আর ঠিক সেই সময়ে বাইরে কাকের শব্দ হঠাৎ করেই যেন বেড়ে গেল। তারানাথ দেখলাম হঠাৎ তক্তপোষ ছেড়ে উঠে দাওয়ার কাছে দাঁড়িয়ে বাইরে উকি মেরে কি যেন দেখার চেষ্টা করতে লাগলো। ব্যাপারটার আকস্মিকতায় আমরাও বেশ অবাক হয়ে গেছি। এতক্ষণ চুপচাপ ছড়িয়ে ছিটিয়ে থাকা কাকের দল অবশিষ্ট শেষ চালগুলো খেয়ে চলেছিল। এর মাঝে কয়েকটা কাজ উড়ে চলে গেছে। হঠাৎ করে কাকগুলো এমন তারস্বরে চিৎকার শুরু করে দিল, তা কেন সেটা বুঝতে পারলাম না। তারানাথ দেওয়ার কাছে দাঁড়িয়ে হঠাৎ করেই চোখ বুজে কি যেন অনুভব করার চেষ্টা করল। আর সেটা দেখেই আমার সারা শরীরে কেমন যেন
একটা ঠান্ডা শিহরণ খেলতে শুরু করল। এই ঝকঝকে রোদের আলোয় তারানাথ অমন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা আমার কাছে কেমন যেন কৌতূহলী মনে হলো। আমি কিশোরীকে একটা হাতের ধাক্কা দিয়ে চাপা স্বরে জিজ্ঞেস করলাম, এই কি হলো বলো তো ব্যাপারটা? কিশোরী ভালো করে তারানাথ খেয়ে পর্যবেক্ষণ করে তারপর আমার থেকেও চাপা স্বরে বলল, হঠাৎ করেই প্রকৃতির পরিবর্তন হচ্ছে, তুমি বুঝতে পারছো না? ঠাকুরমশাই হয়তো কিছু আন্দাজ করতে পেরে তা বোঝার চেষ্টা করছে। কিশোরীর কথা শুনে আমি বাইরের দিকে তাকালাম, আর তখনই বুঝতে পারলাম আকাশের রোদ ধীরে ধীরে কমে আসছে, আর তার বদলে কুপন থেকে একটা কালো মেঘের চাদর আকাশের দখল নিতে নিতে এগিয়ে যাচ্ছে উত্তর পশ্চিম কোণে। ব্যাপারটা বেশ দ্রুত হয়ে যাচ্ছে। কাকের দল এখন উঠোন ছেড়ে উড়তে উড়তে পশ্চিমের দিকে রওনা দিয়েছে। তারানাথ সেভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ চোখ খুলে বলল, তোমরা আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে যেও, আর পারলে বিকেলের পর থেকে আর বাইরে বেরিও না। পরিবেশের হঠাৎ এমন পরিবর্তন হচ্ছে কেন ঠাকুরমশাই? তারানাথ বেশ বেশ চিন্তিত মুখেই বলল, কোথাও বড় কিছু একটা ঘটতে চলেছে মনে হয়, এটা তারই পূর্বাভাস। অলৌকিক ব্যাপার স্যাপার ঘটবে নাকি ঠাকুরমশাই আকাশ থেকে দলে দলে ভূত প্রেত নেমে আসবে? কিশোরী তারানাথকে একটু রাগিয়ে দেওয়ার জন্যই কথাটা বলল। তারানাথ কিন্তু তার প্রত্যুত্তর করল না, বরং গম্ভীর মুখে কিশোরীর দিকে তাকিয়ে বলল, প্রকৃতি তার মাঝে অনেক কিছুই রহস্য লুকিয়ে রাখে হে, আমরা তা বুঝতে পারি না। মাঝে মাঝে প্রকৃতির কোনো ঘটনার পূর্বাভাস দিয়ে যায়, আর তা বোঝার জন্য কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োজন হয় না। যেমন ঝড় আসার আগে হঠাৎ করেই চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনি অন্য কোনো বিপদ আসার আগেও প্রকৃতি এভাবেই মানুষকে সাবধান করে দেয়। যদিও তোমরা এসব বিশ্বাস করবে না, তবুও এ কিন্তু সত্যি। হয়তো আজকালের মধ্যেই কোনো একটা ঘটনা ঘটতে চলেছে, এই শহরের মধ্যেই কিংবা দূরে কোথাও। এ কি আপনার অনুমান? অনুমানই বলতে পারো, তবে অনুমান যে মিথ্যে হবে না তা কেন জানি না বারবার মনে হচ্ছে। আসলে আমাদের মনের কোণে একটা অন্ধকার জায়গা থাকে। অন্ধকার জায়গা? মনে করো ঘরের মধ্যে কোনো প্রদীপ জ্বালিয়েছ, সেই প্রদীপের আলোয় গোটা ঘরের সব জায়গা আলোকিত হলেও সেই প্রদীপের নিচের জায়গাটুকু কিন্তু থেকে যাবে অন্ধকারে। তেমনি জ্ঞানের আলো হোক কিংবা তোমাদের এই নতুন বিজ্ঞানের আলো, অথবা ধরো যারা আমার মতো সাধনার পথে রয়েছে, তাদের সাধনার আলোয় গোটা মন আলোকিত হলেও একটা অন্ধকার জায়গা কিন্তু থেকেই যায়। সে অন্ধকার জায়গায় কি কখনো আলো প্রবেশ করানো সম্ভব নয়? দুই গোষ্ঠীর মানুষ মনের সমস্ত অন্ধকার দূর করতে পারে। এক হলো মহাপুরুষ, আর দুই হলো নিম্ন স্তরের মানুষ। এরা ছাড়া আর কেউই কখনো নিজের মনের সমস্ত অন্ধকারটুকু দূর করতে পারে না। আপনি পেরেছেন কি? কখনো সেভাবে বোঝার চেষ্টা করিনি, বুঝলে। আর তার প্রয়োজনই বা কি? এখন শেষ সময়ে দুনিয়া ছেড়ে যাবার সময় গুনছি। এই অন্ধকারের জন্ম কোথায় ঠাকুরমশাই? কিশোরীর এই প্রশ্ন শুনেই তারানাথ গল্পের প্রথমে বর্ণিত কথাগুলো বললেন। পাঠকের বোঝার সুবিধার্থে এখানে সে অংশ সামান্য তুলে দেওয়া হলো। তারানাথ কথা বলতে বলতে থেমে গেল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে সামনের আকাশের দিকে তাকিয়ে বলল, বুঝলে কিশোরী, তোমাদের এই যে মনের মধ্যে এমন সব অন্ধকার জায়গা থাকে যার মধ্যে আলো কখনোই প্রবেশ করতে পারে না, আর সেই জায়গাতেই তোমাদের এই সব অলৌকিক অদ্ভুত ভাবনার জন্ম হয়। ছোট থেকেই তোমাদের মনে এই সব ভাবনা বড়রা তৈরি করে দেয়। একবার ভেবে দেখো, ছোটবেলায় যখন তোমরা বায়না করো
কিংবা খেতে চাও না, তখন কি হয়? তোমাদের বাবা মা তোমাদের ভূত পেতনির গল্প শুনিয়ে ভয় দেখায়। সেই গল্প তোমাদের মনের কোণে থেকে যায়, আর তাই বড় হওয়ার পরেও তোমরা সেই অন্ধকার কোণ থেকে বের হতে পারো না। আমাদের সিগারেট খাওয়া শেষ হতেই তারানাথ ঘরের ভেতর থেকে এসে আবার তক্তাপোষের ওপরে বসল। তারপর বলতে শুরু করলো, ভুবন জেলের সাথে আমার ঠিক কিভাবে দেখা হয়েছিল তার এখন মনে নেই। সে বহু বছর আগেকার কথা। সেই যখন দ্বিতীয়বার গ্রাম ছেড়ে গিয়েছিলাম, সেই সময়ের কথা। গ্রামের হলুদ নরম আলোর নেশা লেগে আসা শীতের দুপুর, চারিদিক বিস্তৃত ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে একা চুপ করে থাকা। সন্ধে নেমে এলে একটা শীতল ঠান্ডা বাতাসের এদিক ওদিক ইতস্তত উড়ে যাওয়া, এসবের মাঝেই একবার গ্রামে ফিরে এসেছিলাম। অনেকদিন ধরেই মাকে দেখার জন্য ইচ্ছেটা প্রবল হয়ে উঠেছিল। তারপর মায়ের কাছে বেশ মাস তিনেক থেকে আবার মনটা চঞ্চল হয়ে উঠল অজানা পথে বেরিয়ে পড়ার জন্য। মাকে না জানিয়েই সেবার আমি বেরিয়ে পড়লাম। যত তাড়াতাড়ি সম্ভব পায়ে হেঁটে 2-3টে গ্রাম পেরিয়ে থামলাম একটা মন্দিরের কাছে। আমি যখন সে গ্রামে পৌঁছেছি তখন বিকেল হয়েছে। মন্দিরের চাতালে বসে কয়েকজন মিলে গল্প গুজব করছিল। আমার 2 পায়ে ধুলো মাখা, কাঁধের ঝোলা এখানে ওখানে ছিঁড়ে গেছে। পথশ্রমে আর ক্ষুধা তৃষ্ণায় চোখ মুখের অবস্থা হয়ে এসেছে বেশ কাহিল। তার উপর মাথায় লম্বা চুল। আমার পরনে তখন লাল রঙের কাপড়। বাড়ি সেরে বেরোবার সময় বাড়ির সাদা রঙের পোশাক ছিল, তবে শরীরে রক্তবর্ণের পোশাক কিংবা গেরুয়া বসন না পড়লে যেন মনের মধ্যে সেই সাধক ভাবটা তখন আর আসতো না। তাই বাড়ি সেরে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরেই পোশাক বদলে নিয়েছিলাম। আমার পোশাকের সাথে আমার পইতে দেখে একজন আমার দিকে সে হাত জোড় করে বললেন, বাবা ঠাকুর কি ব্রাহ্মণ? আমি মাথা নেড়ে সম্মতি জানাতে তারা আমায় বসার জন্য জায়গা ছেড়ে দিল। আমি ব্রাহ্মণ জানতে পেরে তাদের মধ্যে কেমন একটা হুলস্থুল পড়ে গেল। কেউ তাড়াতাড়ি বাড়ি চলে গেল আমার হাত পা ধোয়ার জল আনতে, কেউ এনে দিল হুঁকো, কেউ আবার একটা কাঁসার থালায় সাজিয়ে চিড়ে, গুড়, দুধ, এমনকি ফল অবধি এনে দিল। সত্যি বলতে পথশ্রমে বেশ খিদে পেয়েছিল, তাই আমি আর একটাও কথা না বলে প্রথমে হাত মুখ ধুয়ে সেই সমস্ত খাবার অল্প অল্প খেয়ে নিলাম। তারপর আবার হাত মুখ ধুয়ে সেই মন্দিরের চাতালে বসে হুঁকো টানতে টানতে তাদের সঙ্গে গল্প গুজব করতে লাগলাম। তা এই গ্রামের নাম কি? মন্দিরের চাতালে বেশ 5-6 জন বসেছিলেন। তাদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, গ্রামের নাম বসন্তপুর। তা বাবা ঠাকুরের আশা হচ্ছে কোত্থেকে? আমি আমার গ্রামের নাম বলতেই তারা সকলেই চিনতে পারল। একটু ইতস্তত করে হরি বলে উঠল, আজ্ঞা, বাবা ঠাকুরের বয়স তো দেখি মনে হচ্ছে অনেক কম। তা বাবা ঠাকুর ব্রাহ্মণের ছেলে হয়ে এ পথে এলেন কেন? ঘরে বসেই তো ধর্মকর্ম করা যেত। ধর্মকর্ম করার জন্য তো পথে নামিনি হে। পথে নেমেছি সাধনার পথে নিজেকে উজাড় করে দিয়ে সমস্ত কিছু জানবো বলে। এসব তো আর ঘরে বসে হয় না, তাই পথে পথে ঘুরে বেড়াই। বাবা ঠাকুরের বাড়ি ঘরে লোকজন সবাই আছে তো? মানে বলছিলাম বাবা ঠাকুরের মাতা পিতা। তারা সবাই এখনো বেঁচে আছে, কিন্তু আমার বাড়িতে মন বসে না। এই গিয়েছিলাম মাস 3 জন্য বাড়ি, আবার বেরিয়ে পড়েছি। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। সত্যি বলতে তারা বেশ আপন জনের মতোই আমার খোঁজ খবর নিলেন এবং মাঝে মাঝে এটাও বলে বসলেন আমার বয়স এখন কম, তাই এখন
এ পথে না বেরিয়ে সংসার ধর্ম করাই ভালো। এরকম কথা আমি আগেও অনেক শুনেছি, তাই সেটাই কিছু মনে করলাম না। হরি আমায় বেশ অনেকবার সাদাসাদি করলে তার বাড়ি গিয়ে রাত কাটাবার জন্যে, কিন্তু আমি রাজি হলাম না। যে ঘর ছেড়ে বেরিয়ে এসেছি আবার সে ঘরে গিয়ে থাকতে আমার ইচ্ছে হলো না। অনেক রাত্রে তারা সবাই যে যার ঘরে ফিরে গেল। মাঝখানে একবার হরি এসে আমায় রাতের আহার করার জন্য কিছু খাবার আর বেশ খানিকটা জল দিয়ে গেল। আমি রাতের খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে জল খেয়ে সেই মন্দিরের চাতালেই আমার পুঁটলি মাথায় দিয়ে শুয়ে পড়লাম। পরদিন ভোর ভোর ঘুম থেকে উঠে বেরিয়ে পড়তে হবে। পরদিন সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই হরি চলে এলো। আমায় বেশ বিষণ্ণ মুখে সে বিদায় জানালো। সে চেয়েছিল আমি আরো 2-1 দিন সেখানে থাকি, কিন্তু আমি আর বাধা পড়তে চাইলাম না, তাই তার আপত্তি অগ্রাহ্য করে বেরিয়ে এলাম। আবার হাঁটা শুরু। আবার সেই পথের দুপাশে ধানের ক্ষেত, সূর্যের নরম আলো আর মাঝে মাঝে বয়ে আসা ঠান্ডা গরম বাতাস। এসবের মাঝেই মাঝে মধ্যে গ্রামের ছোট বড় লোকজনদের সাথে দেখা হয়ে যায়। এসবের মাঝেই মাঝে মধ্যে গ্রামের ছোট বড় লোকজনদের সঙ্গে দেখা হয়ে যায়। কেউ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে দেখে, কেউ শ্রদ্ধায় মাথা নত করে আমায় নমস্কার করে। এসব দেখতে ও শুনতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই এসব আমার মনে আর চঞ্চলতা সৃষ্টি করে না। এভাবেই হাঁটতে হাঁটতে প্রায় 2 দিন পর আমি গিয়ে পৌঁছলাম ভুবনের গ্রামে। ভুবনের গ্রামের নাম রায়পুর। আমি গ্রামের পথ ধরে হেঁটে চলেছি। পথের বাঁদিকে একটা বড় ফাঁকা মাঠ, তার মাঝামাঝি জায়গা থেকে একটা নদী শুরু হয়েছে। নদী শুরু হয়েছে বললে ভুল বলা হবে। আসলে নদীটা গ্রামের এক পাশ দিয়ে সবসময় বয়ে গেছে, কিন্তু তখন নদীতে জল বেশ কম, তাই একবার দেখলে মনে হয় নদীটা ওখানে এসে শেষ হয়েছে। পরে জেনেছিলাম সেই নদী রায়পুর গ্রাম পেরিয়ে পরের 2 গ্রাম পর্যন্ত চলে গেছে, তারপর বড় একটা নদীতে গিয়ে মিশেছে। আমি মাঠের পাশ ধরে হেঁটে আসছি। সূর্যের আলো নদীর জলে পড়ে চিকচিক করছে, আর সেই আলোতে দেখতে পেলাম একজন নদীর জলে নৌকা নিয়ে মাছ ধরছে। লোকটার পরনে একটা মাল কোঁচা মারা নোংরা ধুতি, খালি গা, মাথার চুল বেশ লম্বা, গায়ের রং রোদে পুড়ে একেবারে কালো হয়ে গেছে। নৌকায় দাঁড়িয়ে একটা গোল জাল সে কাঁধের উপর ফেলে নদীর জলে ছুঁড়ে মারছে আর তারপর টেনে টেনে তুলছে। মাঝে মাঝে অতি সামান্য ঘটনাও আমাদের কাছে বেশ অদ্ভুত বলে মনে হয়, আর সেই সামান্য ঘটনা আমরা বেশ উপভোগ করতে ভালোবাসি। সেদিন ভুবন জেলের মাছ ধরার দৃশ্য দেখতে দেখতে আমি সেইখানেই দাঁড়িয়ে পড়েছিলাম, আর তাই ভুবনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। যদি সেদিন আমি দাঁড়িয়ে না পড়ে হেঁটে চলে যেতাম, তাহলে হয়তো একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন আমি কোনোদিনও হতে পারতাম না। সে যাই হোক, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুবন জেলের মাছ ধরা দেখতে লাগলাম। আসলে যে কেন দেখতে লাগলাম তা কিন্তু আমি জানি না। বোধহয় গ্রামের কাছে ছোটবেলায় মাছ ধরা অনেকবার দেখেছি, তাই সেই দিন দুপুরে রোদের মাঝে নদীর সামনে দাঁড়িয়ে সেই মাছ ধরা দেখতে দেখতে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে ভুবন জেলের মাছ ধরা দেখেছি তা খেয়াল নেই। এমন সময় ভুবন জেলের নৌকাটা ভাসতে ভাসতে নদীর পাড়ের কাছে এসে ঠেকেছিল। ভুবন জেলে আমার দিকে তাকিয়ে হাসি মুখে বললে, ঠাকুর মশাই, মাছ ধরা দেখতেছেন? অনেক ছোটবেলায় আমাদের গ্রামের কাছে এরকম মাছ ধরতে দেখেছি, তারপর আর সেভাবে কাউকে নৌকা নিয়ে খেবলা জলে মাছ ধরতে দেখা হয়নি, তাই দেখছিলাম। তা ঠাকুর মশাই যাবেন কোথায়?
এখনো ঠিক করিনি। আমি পথে পথে ঘুরে বেড়াতেই ভালোবাসি। নির্দিষ্ট কোথাও যাওয়ার জায়গা এখনো ভেবে উঠিনি। তাহলে চলেন ঠাকুর মশাই, আপনার এই নৌকায় করে একটু ঘোরায় নিয়ে আসি, দেখবেন মনটা ভালো লাগবে। ভুবনের প্রস্তাবটা আমি অগ্রাহ্য করতে পারলাম না। সত্যি বলতে দুপুর রোদের মধ্যে নদীর জলে নৌকোতে চেপে তেমন কোনো আনন্দ কিন্তু নেই। নৌকায় ভ্রমণের আনন্দ আসে রোদ পড়লে, কিন্তু আমার কেন জানি না ভুবনের এই মাছ ধরার নৌকায় চেপে অল্প শুকিয়ে আসা নদীর জলে ঘুরতে কেমন জানি ইচ্ছে হচ্ছিল। তাও যখন ভুবন আমায় সে প্রস্তাব দিল, তখন আমি প্রথমে বললাম, না ভুবন, তোমার কাজের ক্ষতি হবে। আমায় নিয়ে ঘুরতে বেরোলে তুমি তোমার মাছ ধরবে কখন? আরে ঠাকুর মশাই, এবেলা মাছ না ধরলেও হইবে, রাতে ধরুমক্ষণ। আপনি আইন না, চলেন ওই দূরে নিয়ে যামু। তাহলে চলো, তুমি যখন বলছো। আসেন ঠাকুর মশাই, এই এই এইখানে কিন্তু কাদা আছে, দেখা পা ফেলবেন। হ্যাঁ, আমি ভুবনের একটা হাত শক্ত করে ধরে সেই মাটির কাদার মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে তার নৌকায় গিয়ে উঠলাম। ভুবন নৌকার উপরে রাখা একটা লগি দিয়ে নৌকা ঠেলে জলের গভীরে পাঠিয়ে দিল। তারপর জালটা গুটিয়ে একপাশে রেখে আমায় বসতে জায়গা করে দিল। নৌকার একপাশে রাখা দাঁড় নিয়ে সে নৌকাটা টানতে টানতে দূরের দিকে চলতে লাগলো। আর ঠিক তখনই আমি দেখতে পেলাম নদীটার বিস্তৃতি কিন্তু অনেক দূর পর্যন্ত। এদিকে আমি তাকিয়ে আছি, এমন সময় ভুবন বললে, দেখছেন ঠাকুর মশাই, এই নদী অনেক বড়। এখন জল শুকায় গেছে, তাই বুঝতে পারছেন না। অন্য সময় আইলে আপনারে দেখাইতাম এ নদী কত বড়। এ নদীর নাম কি? আর তোমার নামই বা কি? বাপে নাম রাখছিল ভুবন। মোরে তো জন্মের পর দিয়া কতদিন দেখছি তা মনে নাই। মায়ের নাম রাখছিল একটা, কিন্তু তা মনে নাই। বাপের দেওয়ার নাম চলতাছে, তা ভুবন বইলেই ডাকবেন ঠাকুর মশাই। আর এই নদীর নাম গ্রামের লোক কয় রূপমতি। আমি অবাক হলাম, গ্রামের লোক এই নদীর এত সুন্দর একটা নাম কিভাবে দিল। গ্রামের নদীর নাম হয় মাতলা, যমুনা, সরস্বতী, এই সব ধরনের, কিন্তু এমন একটা নাম আমার বেশ ভালো লাগলো। আমি অবাক ভাবটা ঢেকেই বললাম, ভুবন, এই গ্রামের নদীর নাম রূপমতিকে দিল বলো তো? ও সব কি আর আমি জানি ঠাকুর মশাই, ও বাপ দাদার আমল থেকে শুনে আসছি। এই নদীতে নাকি অনেক আগে পরীর দল নামতো, তাই এই নদীর নাম রূপমতি। তখন নাকি পূর্ণিমার রেতে এই নদীর পাড়ে আইলে অনেক পরী দেখা যায়। তো ঠাকুর মশাই, পরী মানে তো মেয়ে ভূত, তাই না? পরী তাইলে তো খারাপ জিনিস। আমি ভুবনের কথা শুনে হেসে উঠলাম। একদিক দিয়ে দেখতে গেলে সে যা বলছে তা সত্যি কথাই বলছে, কিন্তু মেয়ে ভূত আর পরী যে ঠিক একই জিনিস নয় তা তাকে বোঝানো সম্ভব নয়। আমি তাই তার কথায় সম্মতি জানিয়ে বললাম, ভুবন, পরী মানে হলো মেয়ে ভূত। আমি তার কথায় সম্মতি জানাতেই ভুবনের উৎসাহ যেন আগের থেকেও বেড়ে উঠল। সে নৌকা চালাতে চালাতেই এই নদীর অনেক পুরনো সব গল্প বলতে লাগলো। তার মধ্যে একটা গল্প আমার সব থেকে বেশি মনে রইল। তারানাথ এক টানা কথা বলে একবার থামতেই কিশোরী এবার প্রশ্ন করল, ঠাকুরমশাই, আপনি যে বলেছিলেন মানুষের মনের অন্ধকার কোণের যেসব বিশ্বাস জন্মায় সেরকম একটা গল্প বলবেন, কিন্তু এই যে... আর একটু অপেক্ষা করো, তাহলেই বুঝতে পারবে। গল্পের আসল অংশ এখনো বাকি রইল যে। আর গল্পই বা বলি কেন, এ যে সত্যি ঘটনা। কিশোরী চুপ করতেই তারানাথ পাসেন শুয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। তারপর দুবার ওপরের দিকে ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো, ভুবনের সাথে তখন আমার পরিচয় হলেও
আমি বুঝতে পারিনি যে এর সমস্ত কিছুই আগে থেকে নির্ধারণ করা। ভুবন সেদিন প্রায় সারা বিকেল আমায় নৌকায় সরিয়ে নদীর চারিদিকে ঘুরিয়ে দেখালো। অনেকটা দূরে একটা গ্রামের সীমানা দেখা যায়। ভুবন বলল, আমি যদি বেশ কয়েকদিন থাকি তাহলে একদিন নৌকায় করে সে আমায় ওই গ্রামে নিয়ে যাবে। আসলে এখান থেকে ওই গ্রামের সীমানা পর্যন্ত যেতে বেশ খানিকটা সময় লাগবে। আর এ থেকেই তোমরা বুঝতে পারবে নদীটা আসলে কত বড়। নদীটা কিন্তু চওড়াতে বেশি বড় নয়, আসলে বড় সে দৈর্ঘ্যে। মানে তোমাদের আমি ব্যাপারটা বোঝাতে পারবো না। মনে করো নদীটার একদিকে শুধু ফাঁকা জমি, আর অন্যদিকে ভুবনের গ্রাম রায়পুর, আর বাকি দুদিকে নদীটা একটু কোনাকুনি ভাবে দেখে গেছে। সেই কোনাকুনি ভাবে বেঁকে যাওয়ার শেষেই সেই দূরের গ্রামের সীমানা। নদী ভ্রমণ শেষ হতে ভুবন আমায় বলল, ঠাকুরমশাই চলেন, আজ রাতটা না হয় আমার ঘরে একটু কষ্ট করে থাকবেন, তারপর কাল সকালে না হয় বেরিয়ে পড়বেন। আমি ভুবনের কথায় অসম্মতি জানালাম না। তার আরও একটা কারণ ছিল ভুবনের বলা গল্প। সেই গল্পটা সে মনের খেয়ালে কোনোভাবে বলে ফেলেছে আমায়। তার গোটা ব্যাপারটা জানার জন্য আমার বেশ কৌতূহল হতে লাগলো। ভুবন জানিয়েছে সেই গল্প তার বাবা ভালো জানে। ভুবনের সাথে আজ রাতটা থাকা মানে তার বাবার সাথে আমার দেখা হওয়া। বিশ্বাস করবে না, সামান্য একটা গল্প শোনার লোভে আমি সেই বাড়িতে থেকে গেলাম। ভুবনের সাথে তার বাড়িতে গিয়ে আমি যাওয়ার পর বসতেই ভুবন তার বাবাকে ডেকে নিয়ে এলো। ভদ্রলোকের বয়স হয়েছে, চোখে হয়তো ভালো দেখতে পান না। মাথার সমস্ত চুল সাদা হয়ে এসেছে, মুখের দাড়ির রঙও প্রায় একই। ভুবনের মতোই ছোটখাটো চেহারা, আর গায়ের রং কালো। একটা ধুতি, একটা নোংরা হয়ে আসা ফতুয়া তার পরনে। ভদ্রলোকের নাম নিতাই। ঠাকুর মশাই, আপনি আমাদের বাড়িতে এসেছেন, এই যে আমার সৌভাগ্য। কিন্তু আপনাকে যে কি খেতে দিই তা তো বুঝতে পারতেছি না। আপনাকে এই বিষয় নিয়ে ব্যস্ত হতে হবে না। আমার রাতে না খাওয়ার অভ্যেস আছে, আর তাছাড়া আপনারা আমার জন্য এত ভাবলে আমার খারাপই লাগবে। তা কি হয়, আপনি ব্রাহ্মণ মানুষ, আর শুনলাম ভুবন নাকি আপনাকে এই রোদের মধ্যে গোটা নদীতে ঘুরিয়েছে। হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি আর হবে না ব্রাহ্মণের ছেলেকে রোদে পুড়িয়ে নৌকায় ঘোরানো। এ ভাব যাবে কোথায়? আমি মনে মনে প্রমোদ গুনলাম। ভদ্রলোক রীতিমতো তার ছেলেকে শাসন করতে শুরু করে দিয়েছেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো, কারণ তার বাবা তাকে না দেখতে পেয়ে অন্যদিকে তাকিয়ে শাসন করছে। এই ব্যাপারটা সে উপভোগ করছে। আমার মনে হলো এসব ব্যাপারে সে বেশ অভ্যস্ত। গোটা সন্ধ্যাটা কোনোভাবে কেটে যেতেই আমি রাত্রে ভুবনের কাছে আসল কথাটা পারলাম। ভুবন, তখন নৌকায় তুমি আমাকে একটা মাছের কথা বলেছিলে, মনে আছে? আজ্ঞা হ্যাঁ, আছে তো। তা মনে থাকবে না কেন ঠাকুরমশাই? ও যে সে মাছ নয় ঠাকুরমশাই, ও হলো মৎস্য দেবতা। ও মৎস্য দেবতারে পূর্ণিমার রেতে ওই নদীর জলে দেখা যায়। তা সবাই দেখতে পাবে না ঠাকুরমশাই, তারে দেখার জন্য অনেক অনেক পুণ্যি করতে হয়। এই গ্রামের কেউ তাকে দেখেছে? আপনারে তো আগেই কইলাম, তারে দেখা এত সহজ নয়। তারে দেখার জন্য ও অনেক পুণ্যি করতে হয়। তবে তারে দেখতে পেয়েছিল আমার বাপের বাপ। ভুবনের বলা কথাটা গ্রাম্য ভাষায় এভাবে হলেও আমি বুঝতে পারলাম সে তার ঠাকুরদার কথা বলছে। আমি আবার বললাম, তোমার ঠাকুরদা কি তাহলে পূর্ণ করেছিল? তা তো আমি জানি না, তবে
ঠাকুরদা বাপের কাছে গল্প করেছিল সে নাকি দেখেছে, আর বাপ আমার কাছে এসে সেই গল্প বলেছে যে পূর্ণিমার রেতে রূপমতির জলে সেই মাছ দেবতারে দেখা যায়, আর সেই রেতেই নদীর পাড়ে ওই পরীর দল নেমে আসে। ভুবনের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু তার মুখ দেখে মনে হলো না সে আমায় মিথ্যে কথা বলছে। যেন প্রতিটা কথাই সত্যি। সেভাবেই সে আমায় এক একটা করে কথাগুলো বলতে লাগলো। আমাদের কথা শুনতে শুনতে একসময় ভুবনের বাবা বাইরে বেরিয়ে এলেন। তারপর সে এগিয়ে আস্তে আস্তে আমাদের এক পাশে এসে বসলেন। তারপর বললেন, কে করে কে আরে আরে কে করিস কি করিস? ঠাকুর মশাই রে ওভাবে বললে ঠাকুর মশাই কিছুই বুঝতে পারবে না। ঠাকুর মশাই আপনি আমার কাছে শুনুন। নিতাই বেশ জমিয়ে আমাদের পাশে বসে গল্প বলতে শুরু করল। ও নদীর নাম আগে অন্য কিছু ছিল। তখন গ্রামে এক জমিদার ছিল, যে তার মন ছিল অনেক বড়, বুঝলেন। গ্রামে যখনই যে কোনো বিপদে পড়তো সে দ্বারস্থ হতো জমিদারের। জমিদার তাকে কখনোই খালি হাতে ফিরাতো না। এক কথায় বলতে গেলে সেই জমিদার ছিল এক পুণ্যবান মানুষ। গ্রামে এক সময় খরা দেখা দিল। সেই খরার সময় জমিদার তার বাড়িতে জমানোর সমস্ত খাদ্য গ্রামের মানুষদের মধ্যে বিলিয়ে দিলেন। এই গোটা গ্রাম আবার নতুন করে গুছিয়ে তোলার জন্য জমিদার তার নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন। একেবারে বলা যায় ধনবান থেকে ভিখারি হয়ে গেছিল। কিন্তু এই কাজ করতে গিয়ে সে অনেক পুণ্য লাভ করেছিল। গ্রামের অবস্থা ফিরে গেল, কিন্তু জমিদারের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে লাগলো। যে জমিদার গ্রামের দুর্দিনে এত কিছু করেছে, সেই জমিদার কিন্তু নিজের পরিবারের কাছে কেমন যেন দূরের হয়ে গেলেন। কোনো এক কারণে জমিদারের স্ত্রী মারা যেতেই জমিদারের মাথা পাগলের মতো হয়ে গেল। গ্রামের এখানে ওখানে দিনে রাত্রে তাকে ঘুরে বেড়াতে দেখা যেত। তখন এই রূপমতী নদী গ্রামের আরো ভিতরে এসে পড়ল। একদিন রাত্রে জমিদারকে ওই নদীর ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিন্তু জমিদার কিভাবে মারা গেলেন তা কেউ বলতে পারে না। আস্তে আস্তে জমিদার বাড়ির লোকেরা সবাই এক এক করে অজানা কোনো কারণে মারা যেতে থাকে। কারোর ধরেন ওই শরীর খুব অসুস্থ হলো, কেউ মারা গেল সাপের কামড়ে। প্রায় 1 মাসের মধ্যে গোটা জমিদার বাড়ি উজাড় হয়ে গেল। তোর বদি, ওঝা, পুরোহিত কোনো কিছুতেই কিছু করা গেল না। এই ঘটনার 1 মাসের মধ্যে কিছু জেলের দল এক অদ্ভুত গল্প শোনালো। সেদিন রাত্রে জমিদার বাবু মারা গিয়েছিলেন। সেদিন রাত্রে নাকি তারা ওই নদীতে মাছ ধরছিল। তারা জমিদার বাবুকে নদীর পাড়ে ঘুরতে দেখে। তা জমিদার বাবু নাকি সেই নদীর পাড়ে দাঁড়িয়ে কারোর সাথে কথা কইছিলেন। হ্যাঁ, কিন্তু গোটা নদীর পাড়ে তখন আর কেউ ছিল না। এই ঘটনার বেশ কিছুদিন পরে আমার বাবা ওই নদীর ধারে দেখতে পায় এক অদ্ভুত দৃশ্য। বাবা একটু সাধু সন্ন্যাসী ধরনের মানুষ ছিলেন। আমাদের গোটা পরিবার কিন্তু জেলের পরিবার নয়। আমাদের বংশ বেশ উঁচু ঘরে, সাধু বাবা। তবে সময়ের গাছে আমরা আজ গরিব হয়ে পড়েছি বলে আমার ছেলেকে নৌকা নিয়ে জলে নামতে হয় সামান্য মাছ ধরার জন্য। আরে আবার তুমি কাঁদতে শুরু করলে বাবা? আরে ঠাকুর মশাইকে গল্পটা বলো। ঠাকুর মশাই দেখো কত মন দিয়ে শুনছেন। আমার বাবা জীবনে কারোর ক্ষতি করেনি। শুনেছি
নিজের জন্য বাড়া ভাত বাবা অন্য কাউকে খাইয়ে দিতে পারলে শান্তি পেতেন। বাবার মন ছিল অনেক বড়। মাঝে মাঝে রাতের দিকে নদীর ধারে ঘুরতে যেতেন। তেমনি এক পূর্ণিমা রাতে বাবা সেই নদীর ধারে ঘুরতে গেছেন। এমন সময় তিনি দেখলেন নদীর জলে বেশ বড় একটা আলোড়ন উঠেছে। সেদিকে ভালো করে দেখার জন্য এগিয়ে যেতে যেতেই দেখতে পেলেন নদীর পাড়ে এক জায়গায় বেশ আলো হয়ে রয়েছে। চাঁদের আলো পড়ে নদীর জল এমনিতেই চকচক করছিল, কিন্তু বাবা যে আলো দেখতে পেয়েছিলেন সে আলো চাঁদের আলো নয়। বহু দূর থেকে তিনি দেখতে পেয়েছিলেন নদীর ধারে কতগুলি উজ্জ্বল মূর্তি যেন ঘুরে বেড়াচ্ছে। বাবা যত এগিয়ে যেতে লাগলেন তত স্পষ্ট হতে লাগলো সেই মূর্তিগুলো। সব কটাই নারী মূর্তি, আর তাদের গায়ে যেন দুটো করে ডানা লাগানো রয়েছে। যে আলো বাবা দেখতে পেয়েছিলেন সেই আলো বেরোয় আসছে সেই ওই নারী মূর্তিদের গা থেকে। বাবা সেই আলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছেন। এমন সময় নদীর জলের মাঝখান থেকে বেরিয়ে এলো একটা বড় মাছ। হ্যাঁ, অত বড় মাছ বাবা তার জীবনে কোনোদিনও দেখেননি। একটা গোটা নৌকা সেই মাছের কাছে কোনো ব্যাপারই না। সেই মাছ করলে একটা বড় নৌকা গিলে ফেলতে পারে। সে মাছের গায়ে চাঁদের আলো পড়ে তার গায়ে আঁশ চকচক করছে। সেই মাছটা মাত্র একবারই জলের উপরে হাওয়ায় কিছুক্ষণ ভেসে থেকে আবার জলের মধ্যে সেঁধিয়ে গেল। এই ঘটনা দেখার জন্য বাবা মুখ ফেরাতেই তারপর সামনে তাকিয়ে দেখে সেই নারী মূর্তিগুলো আর সেখানে নাই। বাবার সঙ্গে সঙ্গে ধুম জ্বর এসেছিল। কোনোভাবে বাড়ি ফিরে বাবা বেশ শরীর খারাপে পড়লেন। তারপর আর উঠতে পারলেন না। আমি তখন অনেক ছোট। তারপর থেকেই কেমন যেন ওই নদীটার নাম বদলে রূপমতী হইয়া গেল। তারানাথ থামতে কিশোরী বলে উঠল, দূর, এরম আবার হয় নাকি? গল্পের পরীদের কথা শোনা যায়, আর মাঝে মাঝেই অনেকেই যে পরী দেখেছে সে বিষয়ে শোনা গেলেও ওরকম একটা বড় মাছ কেউ কোনোদিন দেখেনি। আমি ঠিক তোমার মতোই নিতাইয়ের সমস্ত কথাই অবিশ্বাস করেছিলাম, কিন্তু নিতাই আর ভুবন আমায় মিথ্যে কথা বলে কিন্তু কোনো লাভই পাবে না। যে মানুষটা চোখে দেখতে পায় না, যে নিজের বাড়িতেও বসে নিজের জীবনে মৃত্যুর দিন গুনছে, সে এমন একটা অদ্ভুত গল্প আমার কাছে বলে লাভই বা কি পাবে? এত কারণ থাকা সত্ত্বেও আমি কিন্তু তার কথা বিশ্বাস করিনি। তবে তারপরই যা ঘটল। আপনি কি সেই দৃশ্য নিজের চোখে দেখেছিলেন? আমি যে আসলে কি দেখেছিলাম তা আমি নিজেই জানি না। সে যাই হোক, নিতাইয়ের কাছে এই গল্প গোটাটা শুনে আমি সে রাতে ঘুমোতে পারিনি। অজানা অচেনা গ্রামে দুটো মানুষের মুখে গ্রামের এমন এক গল্প শুনতে পেলাম যা বিশ্বাস কিংবা অবিশ্বাস কিছুই করতে পারলাম না। তবে একটা ব্যাপার আমার মনের মধ্যেই রয়ে গেল। যদি সেই জমিদার পরী দেখার পরে তার পরিবারের সমস্ত লোকজন মারা যায়, তাহলে নিতাইয়ের বাবার ক্ষেত্রে তা হলো না কেন? সেদিন রাত্রে ভুবনের ঘরে শুয়ে আমার মাথায় হঠাৎ করে মনে পড়ল সে আগামীকালই পূর্ণিমা। আমি ঘর থেকে বেরিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম গোল চাঁদ উঠে রয়েছে। পরদিন ভুবনকে বললাম, ভুবন, তোমাদের গ্রামের সেই জমিদার আর তোমার ঠাকুরদা দুজনেই পূর্ণিমা রাতে সেই নদীর ধারে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ ঠাকুর মশাই,
ওই পূর্ণিমা রেতে ছাড়া ওই পরীদের দেখা যায় না। ভুবন, আচ্ছা আজ তো পূর্ণিমা, তুমি আজ রাতে আমায় নিয়ে ওই নদীর জলে নৌকা ভাসাতে পারবে? এই প্রথম ভুবনের মুখের হাসি যেন আরো চওড়া হলো। সে খুশিতে ডগমগ হয়ে বলে উঠল, আমি জানতাম ঠাকুরমশাই, আমি ঠিক জানতাম, আমি জানতাম আপনি পূর্ণিমার রেতে রূপমতির জলে নৌকা ভাসাইতে চাইবেন। আপনি পুণ্যবান মানুষ, আপনি সেই মাছ দেখতে ঠিক পাবেন ঠাকুরমশাই। আমি জানি, আমি জানি জানি আমি জানি আপনি পাবেন দেখতে। আমি জানি না ভুবন, আমি সেই মাছ দেখতে পাবো কিনা, তবে আমি একবার পূর্ণিমা রাতে রূপমতির জলে নৌকায় ভাসতে চাই। তা পূর্ণিমার রাতে রূপমতির জলে নৌকা ভাসানোর সাহস কারো হবে না ঠাকুরমশাই, কিন্তু এই ভুবন থাকতে আপনাকে কিছু ভাবতে হবে না। আমি নিয়ে যাব আপনারে। গোটা দিনটা একটা অস্থিরতার মধ্যে দিয়ে কাটলো। সন্ধে হতেই ভুবন তার নৌকা নিয়ে তৈরি হয়ে বসল। আমি আর ভুবন মিলে নদীর ধারে গিয়ে দেখলাম ভুবনের নৌকা তৈরি। চাঁদের আলোয় গোটা রূপমতির জল চিকচিক করছে। চারপাশের আবহাওয়ায় কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে এরই মধ্যে। অল্প আলোয় রূপমতির জলে সামান্য ঢেউ উঠেছে, আর সেই ঢেউ আস্তে আস্তে নদীর পাড়ে সাজিয়ে রাখা নৌকার গায়ে লাগছে। নদীর ধারে অনেকগুলো নৌকা বাঁধা রয়েছে। বোধহয় মাঝিরা সব নৌকা রেখে নিজেদের ঘরে ফিরে গেছে। আমি ভুবনের নৌকায় উঠে বসতেই সে লগি দিয়ে নৌকা ঠেলে দিল। তারপর আমরা ভাসতে ভাসতে এগিয়ে চললাম নদীর মাঝখানের দিকে। বেশ খানিকটা এগিয়ে এসেছি। তারপর ভুবন বলল, ঠাকুরমশাই, আমিও আমার ঠাকুরদার মতো একদিন পরে দেখবো বলে ভেবেছিলাম, কিন্তু ঠাকুরমশাই আমি তো অত পুণ্য করে জন্মাইনি, তাই হয়তো পরি দেখতে পাবো না। কিন্তু আপনি তো দেখবেন, আমি আপনার সাথেই থাকবো। আপনার চক্ষু দিয়েই না হয় আমি দেখবো সেই মাছ। ভুবনের গলা কাঁপতে লাগলো। আমি চাঁদের আলো স্পষ্ট দেখতে পেলাম তার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, অথচ সে হাসছে। দুনিয়াতে কান্নার হাসি এই মিশ্রণ খুব কম দেখা যায়। এ অশ্রুর আলাদা একটা নাম রয়েছে, কিন্তু ঠিক এই সময় আমার তা মনে পড়ল না। আমি ভুবনের একটা হাত ধরে বললাম, ভুবন, আমি জানি না আমি জীবনে পুণ্য করেছি কিনা, আমি জানি না আমার আশীর্বাদের জোর আছে কিনা, তবে আমি চাই যদি আমি আজ রাত্রে সেই পরীর দল কিংবা সেই মাছের দেখা পাই, তাহলে যেন তুমিও তা দেখতে পাও। ঠাকুরমশাই, ভুবন এই প্রথম শব্দ করে কেঁদে উঠল। আমি একটা হাত দিয়ে তার হাত ধরেছিলাম। এবার সে দাঁড় রেখে দু হাতে আমার হাত শক্ত করে ধরে তার কপালে ঠেকিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি অনেক পুণ্যি করেছেন। আপনার হাতের ছোঁয়া পেয়ে আমি তা বুঝতে পেরেছি। আপনি পারবেন, আজ রাতেই আপনি তা পারবেন। বলেই ভুবন একটা নির্দিষ্ট গতিতে দাঁড় টানতে টানতে নৌকা নিয়ে চলল। আমরা ঠিক নদীর মাঝ বরাবর এসে পড়েছি। এখন চারিদিকে চাঁদের আলোর বন্যা লেগেছে যেন। দাওয়ানলের মতো চাঁদের আলো ছড়িয়ে পড়ছে রূপমতির জলে। তার সঙ্গে সঙ্গেই গোটা রূপমতির জল জুড়ে একটা শব্দ উঠেছে। চলাৎ ছলাৎ শব্দে চারপাশটা ভরে গেছে, আর তার সঙ্গেই একটা মিষ্টি গন্ধ এবার আমার নাকে এসে লাগলো। আমি চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। না তো নদীর জলে তো কোনো ঢেউ ওঠেনি, নদীর পাড়েও কোনো আলো এসে দাঁড়ায়নি। আমি ওইদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় হঠাৎ আমার শরীরটা বেশ হালকা মনে হতে লাগলো। আর তার সাথে সাথেই আমি দেখতে পেলাম কোথায় রূপমতির জল
কোথায় নৌকার, কোথায় বা ভুবন। আমি বসে আছি একটা মরুভূমির মাঝখানে। তার চারিদিকে যত দূর চোখ যায় সাদা বালি, আর সেই সাদা বালিতে চাঁদের আলো পড়ে চকচক করে চলেছে। অনেক দূর থেকে একটা অদ্ভুত শব্দ আসছে, আর সেই শব্দের সাথে তাল মিলিয়ে আসছে দাঁড় টানার শব্দ। বহু দূর থেকে ভেসে আসছে ভুবনের গলা। ঠাকুর মশাই, দেখতে পাচ্ছেন কিছু? আমি অনেক চেষ্টা করেও একটা কথাও বলতে পারলাম না। আমি প্রাণপণে নিজের গলা থেকে একটা শব্দ বার করার চেষ্টা করছি, কিন্তু তা হচ্ছে না। এবার আমার চারিদিকে যেন কারা এসে উপস্থিত হলো। চাঁদের আলোয় তাদের স্পষ্টভাবে দেখা যায় না, কিন্তু একটা ব্যাপার দেখতে পেয়ে আমার সারা গা শিহরিত হয়ে উঠল। যারা আমার চারপাশে এসে দাঁড়িয়েছে তাদের সবার শরীরের পেছনে দুটো করে ডানা রয়েছে। তাদের দিকে তাকিয়ে দেখছি, এমন সময় ভুবনের গলা আবার শুনতে পেলাম। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এমন থম মেরে গেছেন কেন? কি হয়েছে? আমি আবার অনেক চেষ্টা করলাম, কিন্তু গলা থেকে একটা আওয়াজ বার করতে পারলাম না। তখন আমি এক অদ্ভুত কাজ করলাম। নৌকায় ওঠার পর ভুবন আমার সোজাসুজি সামনের দিকে নৌকার উল্টো পাশে বসেছিল। আমি এবার সেই বালিয়াড়ির মধ্যেই তার দিক মনে করে তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম। তার সঙ্গে সঙ্গেই ভুবনের গলা ভেসে এলো। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এদিকে আসছেন কেন? নৌকা যে উল্টে যাবে। আমি তার কথা না শুনেই আরও এগিয়ে গিয়ে আমার দুটো হাত বাড়িয়ে ভুবনকে ধরার চেষ্টা করলাম। দু তিনবারের প্রচেষ্টায় ভুবনের গায়ে আমার হাত লাগলো। মনে হলো ভুবন আমার হাত শক্ত করে ধরলো, আর তার সাথে সাথেই আমার চারপাশের পরিবেশটা আবার বদলে গেল। কোথায় মরুভূমি, কোথায় সেই পরিদের দল। আমি বসে আছি ভুবনের সাথে নৌকায় রূপমতির জলে। আমার মুখ থেকে একটাই শব্দ ভেসে এলো, ভুবন। কিন্তু ভুবন আমার কথার উত্তর দিলে না, কারণ তখন সে নদীর জলের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। তার নজর লক্ষ্য করে জলের দিকে তাকাতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। নদীর জলে ঠিক মাঝখানে একটা বড় আলোড়ন উঠেছে, যেন একটু পরেই সেই নদীর জলের মাঝখান থেকে কেউ উঠে আসবে। সেখান থেকে কে উঠে আসতে চলেছে তা আমি জানি না। নদীর জলের আলোড়ন বেড়েই চলল। আমি আর ভুবন অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছি। এমন সময় নদীর পাড়ের দিকে চোখ পড়তেই আমি দেখতে পেলাম সেখানে এক জায়গায় আলো উজ্জ্বল হয়ে আসে। এত দূর থেকে স্পষ্টভাবে বোঝা না গেলেও আমি বুঝতে পারলাম একটু আগেই মরুভূমির বুকে দেখতে পাওয়া সেই পরিদের দল হঠাৎ করেই নেমে এসেছে রূপমতি নদীর ধারে। আমি আর ভুবন অবাক হয়ে তাকিয়ে আসি। এমন সময় হঠাৎ করেই ভুবন আমার হাত ছেড়ে দিল, আর সাথে সাথে ঠিক কি হলো আমি জানি না। নদীর জলের মধ্যে হঠাৎ করেই প্রবল আলোড়ন উঠল। নদীর ঢেউ এত বাড়তে লাগলো সে নৌকা সামনে রাখাই কঠিন। ভুবন বলল, ঠাকুর মশাই, নদীর পাড়ের দিকে যাই, এই জলের তোরে তো আর নৌকো ডুবে যাবে। আমি কিছুই বুঝতে না পেরে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই সে নদীর পাড়ের দিকে নৌকা চালাতে লাগলো। তারানাথ থামতেই আমি বলে উঠলাম, ঠাকুরমশাই, বলছি তারপর কি হলো? তারপর আপনার আর কিছু দেখতে পেলেন? নৌকা নিয়ে এসে নদীর পাড়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু নদীর জলে আর কোনো আলোড়ন দেখতে পেলাম না। এখান থেকে একটা বড় আকারের মাছ কিন্তু আর বেরিয়ে এলো না। নৌকা নিয়ে পাড়ে আসার সময় বারবার সেই নদীর পাড়ের দিকে লক্ষ্য রাখছিলাম, এখানে আমি সেই আলো দেখতে পেয়েছিলাম, কিন্তু তারপর আর তা দেখতে পেলাম না। প্রায় সারা রাত আমরা নদীর ধারে অপেক্ষা করেও আর কিছুই দেখতে পেলাম না। বাড়ি ফেরার সময় ভুবন বিরস মুখে বলল, এই নৌকায় বসে আপনি কেমন যেন থম মেরে গেছিলেন। তা কি হয়েছিল ঠাকুর মশাই? ভুবন,
তুমি কি কিছুই দেখতে পাওনি? না ঠাকুর মশাই, নদীর জলে আলোড়ন উঠলো দেখলাম, কিন্তু তারপর তো আর আমি কিছুই দেখতে পাইনি। নদীর পাড়ে কিছু দেখোনি? আগে না ঠাকুর মশাই। ওটা ঘটনাটার কোনো ব্যাখ্যা আমার কাছে ছিল না। রূপমতী নদীর ধারে জমিদার আর ভুবনের ঠাকুরদার মৃত্যু সম্পর্কে যে ঘটনা ঘটেছিল তার কতটা সত্যি তা আমি জানতে পারিনি। তবে কেন জানি না, সেদিন সকালেই আমি গ্রাম ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। এইটাই আর ভুবন আমায় অনেক অনুরোধ করলে সেখানে থাকতে আমার আর ইচ্ছে হয়নি। সেখান থেকে আসার সময় ভুবন আমায় বলেছিল, ঠাকুর মশাই, আমি জানি আপনি কিছু দেখতে পেয়েছিলেন, কারণ আপনি পুণ্যবান মানুষ। আমি ভুবনের কাঁধে একটা হাত রেখে বলেছিলাম, ভুবন, তুমিও জীবনে অনেক পুণ্য করেছ। আমি জানি তুমি হয়তো কোনো না কোনো একদিন সেই মাছ কিংবা পরীদের দেখতে পাবে। তবে আমার মনে হয় তাদের দেখা না পাওয়াই ভালো। এই আমারও তাই মনে হয় ঠাকুর মশাই। ওসব দেবতাদের ব্যাপার না হোক আর ভূতাদের ব্যাপার হলেও এই যে তারা তাদের কাছেই থাক, আমার ওসবের দরকার নাই। তারানাথ চুপ করতেই আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তায় আস্তে আস্তে কিশোরী বলল, তারানাথ কেন? সেই মাছ দেখতে পাইনি, তুমি বলতে পারবে? আমি এর উত্তর করলাম না, কারণ আমি জানি না সেদিন তারানাথ মাছ দেখতে পায়নি কেন। তারানাথ পরী দেখতে পেয়েছিল, অথচ সে মাছ দেখতে পায়নি। যা দেখা দিয়েও সে দেখা দেয়নি। এর কারণ কি তারানাথের ভুবনকে ছুঁয়ে দেওয়া, নাকি অন্য কিছু? আমার তা জানা নেই। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পূর্ণিমার রাত। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ রোশন। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।